শুভ সন্ধ্যা বন্ধুরা। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের ভালোবাসায় সমৃদ্ধ হয়ে আমিও ভালো আছি। আজ আপনাদের সামনে আবার এক নতুন পৌরাণিক কাহিনী উপস্থাপন করতে চলে আসলাম। এই কাহিনী শুরুর আগেই আমি সকল দর্শক শ্রোতাবৃন্দ বন্ধুদের অনুরোধ জানাচ্ছি, আপনারা শুরুতেই একটা লাইক দিয়ে দেন। আপনারা অনেকেই লাইক দিতে ভুলে যান। যাই হোক, একটা লাইক দিয়ে দেবেন। আর নতুন দর্শক শ্রোতা বন্ধুদের অনুরোধ করছি, আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। তাহলে এই রকম নিত্য নতুন উপস্থাপনার নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। আজ আমি যে চরিত্রটি আপনাদের সামনে উপস্থাপন করব, সেই চরিত্র সম্পর্কে আপনারা সবাই অবহিত আছেন বা তার নাম সবাই জানেন। আসুন বন্ধুরা, আমি কাহিনী শুরু করি। আমার আজকের উপস্থাপনায় স্থান পেয়েছে জরাসন্ধ। জরাসন্ধ ছিলেন মগধের পরাক্রান্ত রাজা, যিনি কংস, শিশুপাল ও অন্যান্য শক্তিশালী রাজাদের মিত্র ছিলেন। তার জন্ম ছিল এক অলৌকিক ঘটনা। জরাসন্ধের পিতা ছিলেন বৃহদ্রথ, যিনি মগধের রাজা ছিলেন, কিন্তু তার কোনো সন্তান হচ্ছিল না। একদিন তিনি ঋষি চণ্ডকৌশিকের কাছে আশীর্বাদ প্রার্থনা করলে ঋষি তাকে একটি ফল দেন এবং বলেন, এই ফল তোমার রানী ভোজনে গ্রহণ করলে একটি শক্তিশালী পুত্রের জন্ম হবে। রাজা জয়দ্রথ ঋষিকে এই কথাটি বলেননি যে তার একজন নয়, দুইজন রানী আছেন। পরবর্তীতে রাজা ফলটি দুই রানীর মধ্যে ভাগ করে দেন। ফলে দুই রানী একটি করে অর্ধ শরীর বিশিষ্ট সন্তান প্রসব করেন, কিন্তু তারা অসম্পূর্ণ ও মৃতপ্রায় হওয়ার জন্য রাজা শোকে আক্রান্ত হন এবং শিশুদের জঙ্গলে ফেলে দেওয়ার নির্দেশ দেন। এই দুটি খণ্ডিত একত্রিত করেন এক রহস্যময় রাক্ষসী, যার নাম ছিল জরা। তিনি সন্তান দুটিকে জোড়া লাগিয়ে প্রাণ ফিরিয়ে দেন এবং বলেন, এই সন্তান হবে পরাক্রান্ত যোদ্ধা, তাই তার নাম রাখা হয় জরাসন্ধ। জরা দ্বারা সংযোজিত বলেই তার নাম জরাসন্ধ রাখা হয়। জরাসন্ধ বড় হয়ে এক শক্তিশালী যোদ্ধা ও রাজা হন। তিনি বিভিন্ন রাজাকে পরাজিত করে মগধ সাম্রাজ্যের পরিধি বিস্তৃত করেন। কংস ছিলেন তাঁর জামাতা, তাই কংসের মৃত্যুর পর তিনি কৃষ্ণকে শত্রু বলেই গণ্য করতেন। কৃষ্ণ ও যাদবদের নিধন করার জন্য তিনি একের পর এক আক্রমণ করেন। মোট 17 বার তিনি কৃষ্ণের দ্বারকা নগরী আক্রমণ করেন, কিন্তু পরাজিত হন। দ্বারকায় বারবার আক্রমণের ফলে কৃষ্ণ যাদব বংশকে রক্ষা করতে দ্বারকা নগরী ত্যাগ করে অন্যত্র চলে যান। তাই তাকে বলা হয় রণছোড়, মানে যুদ্ধভূমি থেকে পিঠ দেখিয়ে পালিয়ে যাওয়া। কৃষ্ণ বুঝতে পারেন জরাসন্ধকে হত্যা করা না হলে যাদব বংশ বিপদেই থাকবে। তাই তিনি ভীম ও অর্জুনকে সঙ্গে নিয়ে ব্রাহ্মণের ছদ্মবেশে মগধে প্রবেশ করেন এবং জরাসন্ধকে দ্বন্দ্বযুদ্ধের আহ্বান জানান। ভীম ও জরাসন্ধ 27 দিন ধরে মহাযুদ্ধ করেন, কিন্তু যেহেতু জরাসন্ধকে জোড়া লাগিয়ে সৃষ্টি করা হয়েছিল, তাই তিনি বারবার পুনর্জীবিত হয়ে উঠছিলেন। অবশেষে শ্রীকৃষ্ণ ভীমকে ইঙ্গিত দেন
যেন তিনি জরাসন্ধের শরীরকে ছিঁড়ে দুভাগ করে বিপরীত দিকে নিক্ষেপ করেন, যাতে তা পুনরায় জোড়া না লাগে। ভীম তাই করেন এবং জরাসন্ধের মৃত্যু হয়। এরপর কৃষ্ণ জরাসন্ধের বন্দি ৮৬ জন রাজাকে মুক্ত করেন এবং জরাসন্ধের পুত্র সহদেবকে মগধের রাজা করেন। উত্তরাধিকার বলে জরাসন্ধের পুত্র সহদেবকে রাজা করা হয়। জরাসন্ধের মৃত্যুর পর তার পুত্র সহদেব যুধিষ্ঠিরের পক্ষ নেন। কুরুক্ষেত্রে যুদ্ধে সহদেব পাণ্ডবদের সহায়তা করেন এবং দুর্যোধনের বিরুদ্ধে যুদ্ধ করেন। তিনি বিশেষত অভিমন্যুর সহযোদ্ধা হয়ে কৌরব সেনার বিরুদ্ধে লড়াই করেন। যুদ্ধে সহদেব কৌরব পক্ষের বহু যোদ্ধাকে হত্যা করেন, কিন্তু শেষ পর্যন্ত তিনি অশ্বত্থামার দ্বারা নিহত হন। যদিও জরাসন্ধ ছিলেন কৃষ্ণের এক বড় শত্রু, তবু তাঁর শক্তি, বীরত্ব এবং যুদ্ধের প্রতি একাগ্রতা মহাভারতে এক অনন্য চিত্র এঁকে দেয়। তাঁর বংশ মহাভারতের যুদ্ধের পরেও টিকে ছিল এবং মগধ সাম্রাজ্যের শক্তি আরও দীর্ঘদিন অটুট ছিল। এইভাবেই জরাসন্ধের জন্ম থেকে মৃত্যু আপনাদের সামনে আমি উপস্থাপন করলাম। আশা করি আমার আজকের এই উপস্থাপনা আপনাদের ভালো লেগেছে, আর যদি ভালো লেগে থাকে তাহলে আমার কণ্ঠের এই উপস্থাপনা আপনার সকল বন্ধুবান্ধব আত্মীয় স্বজনের কাছে শেয়ার করে দেবেন। আর পরিশেষে অনুরোধ করি, আমার রবির কবিতাঙ্গন চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন। ধন্যবাদ বন্ধুরা।